ওরা সুখের লাগি পাপ করে, সুখ মেলে না, শুধু পাপ পেরে যায়। এমনি নিষিদ্ধ সুখের ছলনা। স্টেশনের বেঞ্চে বসে বাদাম ভাজা খাচ্ছিল রক্তিম আর কঙ্কনা। ওরা দুজনে অপেক্ষা করছিল শিশির আর তমালের জন্য। ট্রেনের খবর হয়ে গেছে। হাতের ঘড়িতে একবার সময় দেখে নিল রক্তিম। ট্রেনটা থামতেই ওদের দুজনের দিকে এগিয়ে গেল রক্তিম। আসতে অসুবিধা হয়নি তো? না, অসুবিধা আবার কি? তবে পুজোর সময় তোদের মনে হয় অনেক অসুবিধা করে দিলাম। সে তো করেইছ। ইউটিউবের কাজ শুরু করে নিজেদের পরিবারকে সময় দিতে ভুলে গেছো তোমরা। কি হয়েছে তো শান্তি? এ তোরা চল, ব্যাগগুলো তাড়াতাড়ি গাড়িতে রেখে এখানে কয়েকটা ঠাকুর দেখিয়ে আনি। যাবার মাঝে মাঝে নানান কথায় মুখরিত হয়ে উঠল রক্তিমের নতুন কেনা ব্ল্যাক সুজুকি গাড়ির অন্দরমহল। টেবিলের পাশে ব্যাগপত্রগুলো রেখে আরাম করে সোফাতে বসলো সবাই। বাহ, বেশ সুন্দর ঘর তো রে। আগে তো বলিসনি তোর ঘরটা এত সুন্দর। এটা এখন আর আমার ঘর না। যখন পড়াশোনা করতাম তখন এখানে থাকতাম, এখন ভাই থাকে। আহা, দারুণ ভিউ। বাড়িটা ছোট হলেও বেশ সুন্দর। ও, খাবার সাথে পুকুর ঘাটও আছে। এই হ্যাঁ, রাতে কিন্তু এই জানলাটা বন্ধ করে রাখবি। ওটা খোলা রাখা ঠিক নয়, বলা যায় না কখন কি হয়। শেষের কথাগুলো রক্তিম এতটাই আস্তে বলল যে সেটা সে ছাড়া আর কেউই শুনতে পেল না। কেন, সাপ আসে নাকি? সাপ না রে, ওর থেকেও ভয়ঙ্কর কিছু আসতে পারে। বেশি জানতে যাওয়া ভালো না। যেটা বললাম সেটা শুনবি। ব্ল্যাক কফিতে চুমুক দিয়ে শিশির বলে, বুঝলি তমাল, ইন্টারেস্টিং কিছুর গন্ধ পাচ্ছে। দেখ শিশির, কয়েকদিনের জন্য ঘুরতে এসেছিস ঠিক আছে, কিন্তু এখানেও কিছু নিয়ম আছে, কিছু নিষেধাজ্ঞা আছে, সেগুলো তো মেনে চলতে হবে। এটা কিরকম আচরণ রক্তিম? তুই আমাদের ইনভাইট করেছিস অপমান করবি বলে নাকি? আমার মাথা গরম করিস না। এটা তোদের মতো শহর না, এটা গ্রাম। কিছু অতিপ্রাকৃত ঘটনা এখানে ঘটে, যার ব্যাখ্যা সহজে মেলে না। কিছু মনে করো না তমাল। আসলে রক্তিম চাইছে না তোমরা এখানে ঘুরতে এসে কোনো নতুন সমস্যার সম্মুখীন হও। আর তাছাড়া পুকুরের ওপাশে মাঠ, রাতে ঠান্ডা হাওয়া আসবে। তোমাদের গলার যদি কোনো ক্ষতি হয়ে যায় সেটা তো ঠিক হবে না, তাই না? সরি, আমি এইভাবে বলতে চাইনি, কিন্তু তোদের কোনো ক্ষতি হয়ে গেলে আমি নিজেকে যে ক্ষমাই করতে পারবো না। পরিস্থিতি একটু হালকা করার জন্য শিশির বলে, আচ্ছা, এবারও কি সবাই মুখ গম্ভীর করে বসে থাকবো? দুর্গাপূজার সিজন ভাই, আরে একটু আনন্দ তো করতেই হবে। কথা শেষ করে ফোনের মধ্যে মুখ গুজে দিল শিশির। এই ধরনের পরিস্থিতি কিভাবে সামলাতে হয় সেটা জানে শিশির। ওদের দুজনকে উদ্দেশ্য করে বলে, বুঝলি, অনেকদিন আমাদের চ্যানেলে কোনো গল্প আসেনি। চ্যানেলের কমেন্ট বক্সটা পড়েছিস? সে কি আর দেখি না বল, পরপর 3টি গল্প রিজেক্ট করতে হলো, একদম টোকা গল্প। দেখ, দুর্গাপুজোর পর থেকে এই যে কালী পুজো পর্যন্ত এই টাইমটা না মানুষ শুনবে। এই টাইমের মধ্যে একটা কিছু মানে আনতেই হবে, বুঝলি?
দরকার পড়লে বরং রাত জেগেও খেটে নেওয়া যাবে, কিন্তু সেই সময় একটা আনতে পারলে গত মাসের লসটা পুষিয়ে যাবে বলে মনে হয়, বুঝলি? কিন্তু শিশির, ভালো গল্প কই? তুই লাস্টে লেখাটা দিয়েছিলি, সেটাও তো প্রায় 2 মাস আগে। নতুন কিছু জমা পড়েনি? দেখলি তো অফিসে কিরকম প্রেশার পড়েছিল। এই পুজোর টাইমে কাউকে অর্ডার দিলে সেটা করেও দিতে পারবে না। যেগুলো রিজেক্ট হয়েছে সেগুলো নিয়ে আরেকবার বসতে হবে, বুঝলি? অত করার কি দরকার ভাই? আমার মাথায় একটা ভূতের গল্পের প্লট আছে, তোকে বলছি, দেখ কত তাড়াতাড়ি লিখে শেষ করতে পারিস। আর যদি এটা আনা যায়, ভালো ভিউ আনবে বলেই আমার মনে হয়। প্রফেশনাল কথার মাঝে ব্যক্তিগত কথা চাপা পড়ে যায়, হারিয়ে যায় অভিমান। এতক্ষণে নিশ্চয়ই বোঝা গেছে শিশির ও তমাল এসেছে রক্তিমের বাড়িতে। কাজের ফাঁকে নিজেদের প্রতিভা তুলে ধরছিল সবার মাঝে। শিশির নিজের লেখা আনকোরা আবৃত্তি না শেখা তমাল দিয়েছিল কণ্ঠ। রক্তিম ভয়ে ভয়ে শুরু করেছিল বাকি কাজ সামলে। 2 দিন আগে একটা কনফারেন্স কলে ঠিক হয় পুজোর শেষ কটা দিন ওরা রক্তিমের বাড়িতে ঘুরতে আসবে। আসলে যারা বছরের বেশিরভাগটা সময় বাড়ির বাইরে থাকে, তারা চায় এই পুজোর সময়টা বন্ধু বান্ধব আর বাড়ির মানুষদের সাথে থেকে অনেক বেশি করে আনন্দ উপভোগ করতে। কিন্তু সময় যে ক্ষণস্থায়ী, সে যে কারোর বাঁধ মানে না। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আসে মহিষাসুর মর্দিনী দেবী দুর্গা। আনন্দ মজার মাঝে কখন যে সময়গুলো কেটে যায় বোঝাই যায় না। এখানে কিন্তু ভূতের উপদ্রব আছে। কয়েকদিন আগেই অপঘাতে মৃত্যু হয়েছে। তোমাকে তো নতুন করে কিছু বলতে হবে না, কি তাই তো? তাহলে তো ভালোই হলো, একটা হেভি ভূতের গল্প লিখে ফেলবো। আচ্ছা, তুমি একটু বলতে পারবে মানে কিভাবে মারাটা গেছে? সে আমি বলে দেব, কিন্তু তুমি আবার ভয় পাবে না তো? এটা তুমি সেরা বলেছো জানলে। যখন থেকে ও ভূতের গল্প লিখতে স্টার্ট করবে, একেবারে শেষ না হওয়া পর্যন্ত আমার রাতে একটা দিনও ঘুম হয় না জানো। বাথরুম যেতে হলেও আমাকে চাই। শোনো, তোমরা কিন্তু গল্প করে রাত কাবার করে দিও না। কাল অষ্টমী, মনে আছে তো? আরে হ্যাঁ হ্যাঁ। একটানা ডেকে চলেছে ঝিঝির ডাক, আর মাঝে মাঝে রাত চড়া পাখি কর্কশভাবে ডাকছে। ঘুম ভেঙে যায় শিশিরের। নতুন জায়গায় সহজে ঘুম আসে না তার। একবার ভাবে একটু গান শুনলে বা বই পড়লে ঘুম আসতে পারে, কিন্তু সারা ঘরে উকি দিয়েও পড়ার বই বাদে একটাও বই দেখতে পেল না। নেটওয়ার্কও ভালো চলছে না খুব একটা। ফোনে জমা থাকা একটা গল্প পড়তে শুরু করলো, যে গল্পগুলো রিজেক্ট হয়েছে। খানিক পরে মনে হয় কেউ যেন খুব মিহি সুরে গান করছে। ঠেলা দিয়ে ডাকে তমালকে। তমাল, এই তমাল, কে শুনতে পাচ্ছিস? ও আরে, ঘুমোতে দে না, বিরক্ত করিস না। আরে এই উঠ না রে। ওই হাই তুলে তমাল বলে, উফ, কি হয়েছে কি? একটা আওয়াজ শুনতে পাচ্ছিস? কেউ যেন পুকুর পাড়ে বসে গান করছে। আরে রাত দুপুরে কি ফাজলামো হচ্ছে বলতো? না রে, সত্যি বলছি। ওই দেখ, পুকুর পাড়ে মনে হচ্ছে না কেউ যেন বসে আছে। রক্তিম না বারণ করেছিল ওই জানলাটা খুলতে? তো এক্ষুনি ওটা বন্ধ করে দে। না রে, খুলিনি, কিন্তু তোর মনে হচ্ছে না যে ওই জানলাটার ওপাশ থেকে আওয়াজটা ভেসে আসছে? আরে তোর গ্যাস হয়েছে ভাই, আমার ব্যাগে ট্যাবলেট আছে, খেয়ে ঘুমা, এখন বিরক্ত করিস না। তমালোকে ভুল প্রমাণ করলেও শিশির বুঝতে পারছে কেউ একজন তো অবশ্যই আছে, এবং সে একজন নারী। ছিটকিনি না দেওয়ায় হঠাৎ জানালাটা খুলে গেল হাওয়ার দাপটে। এক মুঠো হিমেল বাতাস ঝাপটা দিল শিশিরের শরীরে। শিরশিরিয়ে উঠল পুরো শরীরটা। কঙ্কনা তাহলে ভুল কিছু বলেনি। এই ঠান্ডা বাতাসই শরতের অন্তিম ক্ষণের বার্তা বয়ে আনছে।
জানালাটা খোলার পর গানের শব্দটা আরো পরিষ্কার আর সুস্পষ্ট হলো। সেদিকে খানিকটা এগিয়ে গেল সে। রক্তিমের সাবধানবাণী মনে পড়তেই একটু দূরত্ব রেখে জানালার সামনে গিয়ে দাঁড়ালো। দেখতে পেল পুকুর পাড়ে একজন যুবতী বসে কিছু কাজ করছে। মুখটা সম্পূর্ণ উল্টো দিকে করে বসে, বোঝা যাচ্ছে না কি করছে সে। আরো স্পষ্টভাবে দেখার জন্য জানালার একদম কাছে এগিয়ে গেল। না, কোনো ভুল নেই। মেয়েটার বয়স আন্দাজ 28-30 হবে। শুক্লপক্ষের অষ্টমীর চাঁদের আবছা আলো তাকে আরো আকর্ষণীয় করে তুলেছে। মাঝে মাঝে যখন তার পিঠের চুল সামনে গিয়ে পড়ছে, তখন দেখা যাচ্ছে এক রূপসী নারীকে। রূপলি চাঁদের আলো তার সুগঠিত শরীরের দৃশ্যমান অংশগুলো মোহময়ী করে তুলেছে। মেয়েটির সামনে থেকে একটা মৃদু লালচে হলদে আলো আসতে দেখে একটু অবাক হলো। এত আধুনিক কালেও হ্যারিকেন ব্যবহার করতে দেখে অবাকই হলো। মেয়েটা এখনো সেই সুরেই গান গেয়ে চলেছে। হঠাৎই একটা ছায়ামূর্তিকে দেখতে পেল মেয়েটির দিকে এগিয়ে আসতে। সেটা স্পষ্ট হতেই বুঝলো ওটা একটা পুরুষ অবয়ব। সে এসে আলতোভাবে জড়িয়ে ধরল নারী শরীরটিকে। নারীটি উঠতে বোঝা গেল সে শাড়ি ছাড়ার কিছু পরেনি। অগোছালো করে রাখা শরীর থেকে আঁচলটা খসে পড়ে যেতেই পুরুষ অবয়বটা তাকে নিজের দিকে ঘুরিয়ে নিল। শিশিরের দিকে পিছন করে রয়েছে সেই নারী মূর্তি। সে বুঝল নারীটির শরীরে কোনো অন্তর্বাস নেই। পুরুষ মূর্তির হাতের ছোঁয়ায় মাটিতে পড়ে গেল সেই আঁচল। পিঠ আর কোমরের ভাঁজের যৌন লালসায় কাম উত্তেজিত হয়ে পড়ছিল শিশির। সে আন্দাজ করল বক্ষের উন্নত স্তনযুগলে মুখ ছোঁয়ালো সেই পুরুষ অবয়ব এবং নারী মূর্তিটি খামচে ধরল সেই পুরুষটিকে। এর মাঝেই হঠাৎ একদল রাত চড়া পাখির কর্কশ শব্দে শিশির সরে এলো জানালার কাছ থেকে। তার চোখ চাইছিল পরবর্তী দৃশ্যগুলো চাক্ষুষ করতে, কিন্তু তার বিবেক বলছে এই দৃশ্য দেখা পাপ। সকলেরই একটা প্রাইভেসি থাকে। টেবিলের উপর রাখা বোতল থেকে খানিকটা জল খেয়ে নিল। এখনো মনের মধ্যে ভাসছে সেই নারী মূর্তির শরীরের অপরূপ ভাস্কর্য, যৌবন লাবণ্যে ভরা এক দেহ। তা সত্ত্বেও নিজের যৌন অনুভূতিগুলিকে নিয়ন্ত্রণ করল শিশির। আরও একবার জানালা দিয়ে পাশের পুকুর পাড়ের দিকে তাকালো, কিন্তু সেখানে আর কোনো জনপ্রাণীর দেখা নেই। মনে মনে ভাবল, নিশ্চয়ই তারা নিভৃতে পৌঁছেছে। সৃষ্টির আদিমতম রিপুর খেলায় তারা একে অন্যকে সুখে ভরিয়ে দিচ্ছে। বিছানার কাছে এসে মোবাইলটা নিয়ে দেখল সময় সবে 12টা। একটা সিগারেট ধরিয়ে আনমনা হয়ে বসে পড়ল বিছানার একপাশে। তমাল মাঝে মাঝে নাক ডাকছে। নতুন জায়গায় ঘুম আসতে চায় না শিশিরের। ডাক্তার অবশ্য বলেছে এটা একটা বিশেষ ধরনের সাইকোসোমাটিক ডিসঅর্ডার, অর্থাৎ মন ও শরীরের বিশেষ ধরনের অসুবিধা। সিগারেটের শেষাংশ টেবিলে রাখা কাপে রেখে দিল। মাথাটা এখন অনেকটা ক্লিয়ার। ট্রেনের আবছা হর্ন কানে আসছে। আরও কিসব আবোল তাবোল ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল শিশির। এটা কিভাবে সম্ভব? যামিনী অন্তঃসত্ত্বা। তো আমি তো এসেছিলাম এই প্রায় মাস 2 আগে। তখন তো দাদা আমায় ডেকেছিলেন। হ্যাঁ, বলছি বিগত 3 মাসের মধ্যে এই বাড়িতে অস্বাভাবিক কিছু ঘটেছিল। আর যেমন ধরো, অচেনা কেউ এসেছিল, কিংবা তোমার বৌদির বাপের ঘরে যাওয়া। কথাটা বলে ঈগলের দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দাদা। দাদা, এসব কি ভাবছো তুমি? আমার বৌদি এমনটা না। সন্তান আপনারই দাদা। দাদার কাছ থেকে বিদায় নেবার সময় মনে মনে ভাবে, উফ, খুব বাঁচান বেঁচে গেছি। যদি কোনোভাবে আমাদের কথা জেনে যেত তাহলে যে। শোন, আমায় অফিসের জন্য আবার বেরোতে হবে। তোর বউঠানের খেয়াল রাখিস। হ্যাঁ দাদা, রাখবো। যাকে ভালোবাসি তার তো খেয়াল রাখতেই হবে। উফ,
কি আগুন লাগানো দেহ! কিসের একটা শব্দে ঘুম ভেঙে গেল ওর। চোখ মেলে দেখে একটা টিকটিকি পোকা ধরতে গিয়ে খালি জলের বোতলটা ফেলে দিয়েছে। পাশ ফিরে আবার শুয়ে পড়ে শিশির। মাইকে ভেসে আসছে রোমান্টিক গানের সুর, প্রেমের হলেও বিচ্ছেদের সুর। এই বিচ্ছেদের গানগুলো সহ্য করতে পারে না শিশির। মনের মধ্যে থাকা সেই লুকোনো কষ্টগুলো, যেগুলো সে ছাড়া আর কেউ জানে না, সেগুলো জমার বেঁধে উঠে আসতে চায় এই ধরনের গান শুনে। হাতের মধ্যে থাকা জ্বলন্ত সিগারেটটা শেষ হয়ে হাতে ছ্যাঁকা লাগলো শিশিরের। ছুঁড়ে ফেলে দিল সেটা ছাদের কোণায়। এই যে লেখক মশাই, কি ভাবছেন? আচমকা এই কথায় ঘুরে দেখলো কঙ্কনা এসে দাঁড়িয়েছে পিছনে। হাতের উল্টো পিঠ দিয়ে চেষ্টা করলো চোখের জলটা মোছার, তারপর ঘুরে বলল, কই, কিছু কিছু না তো, এই দূরের মাঠগুলো দেখছিলাম। ওদিকে মাঠ নেই, সেটা উল্টো দিকে। ওদিকে তো রাস্তা। ও ও আসলে কি কি বলতে কি বলেছি, গল্পের প্লট সাজাতে গিয়ে কিসব উল্টো পাল্টা বকছি। আচ্ছা শিশির, তুমি এখনো বিয়ে করনি কেন? কঙ্কনার এই কথায় থেমে দাঁড়িয়ে গেল শিশির। কঙ্কনাকে সে এড়িয়ে চলে যেতে চেয়েছিল। এখনো বুঝি ভুলতে পারোনি অঙ্কিতাকে? চাইলে কি আর সবকিছু ভোলা যায়? যায় না। কমলিনীকে বিয়ে করে নিতে পারো তো। যতটুকু শুনেছি মেয়েটা তোমায় খুব ভালোবাসে। ওই রকম একটা সম্পর্কে। আমাদের সম্পর্কটা ফ্রেন্ডস উইথ বেনিফিটস, কেবল শরীরের চাহিদা। সেখানে আমার দিক থেকে কোনো ভালোবাসা থাকবে না জেনেও ও সম্পর্কে এসেছিল। মাইকে গান বন্ধ হয়ে ঘোষণা ভেসে আসছে। দুর্গা পূজা উপলক্ষে সকল গ্রামবাসীকে জানাই মা অষ্টমীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের সন্ধি পূজা আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আসুন, আপনারাও এই বিশেষ মুহূর্তের সাক্ষী হন। চলো রেডি হয়ে নি। দুর্গাপূজার অষ্টমী মানেই লুচি, আর সাথে যে নানান লোভনীয় পদ থাকবে সেটা আর বলে দিতে হয় না। আর এই দিন বাঙালি কোনো ডায়েট মানে না, বারুক সুগার, প্রেশার বা কোলেস্টেরল, কুছ পরোয়া নেই। রাতে খেতে বসে নানান রকম কথা চলছে। আরে কি করছো কি? অলরেডি 7টা খেয়ে নিয়েছি, আর পারবো না। তুমি এত পেট রোগা জানা ছিল না তো। আর একটা দিলাম। ডাল নেবে তো? ওটাকে বেশি দিও না, খেয়েই হয়তো দেখবে বাথরুমে ছুটবে। তুই আর বলিস না ভাই। জানিস রক্তিম, কাল বলছে পুকুর পাড় থেকে কেউ যেন গান করছে। আমার ঘুম ধরে এসেছিল বলে আর উঠে দেখিনি। জানলা খুলিসনি তো? রক্তিমের এই প্রশ্নে কি উত্তর দেবে বুঝতে পারে না শিশির। মুখে থাকা লুচিটা শেষ করে বলে, না না, পাগল নাকি? তুমি বারণ করে দিয়েছো, আবার ওই জানালা কেউ খোলে? সত্যি বলছিস তো? আমি জানি না খোলা থাকলে কি করতে পারে, তবে ওই দিকের একটা পুকুর ঘাট আছে যেটা ভালো নয়। ভালো নয় মানে? তোমাদের ভাষায় যাকে বলে অভিশপ্ত। তোমরা এখানে নতুন এসেছো, আমি তোমাদের মনে ভয় ধরাতে চাই না, কিন্তু একটা কথা কি বলো তো, যতক্ষণ জানবে না ততক্ষণ ভয় পাবে না, আর জানলেই মনে হবে এই বুঝি ঘরে চলে এলো, ঘাড় মটকে দিল, এই রকম। কি শুরু করলে বলো তো তুমি? বেচারা তমালের ঘুম হবে না শিশিরের জন্য। সবসময় ফালতু মজা করিস না, বল না কি হয়েছিল। হ্যাঁ, একটা জিনিস, কাল কিন্তু আমি সত্যি গান শুনেছি, দারুণ গলা মহিলা। তোর মোবাইল নেই? সেখানে গান শোন না। রাত দুপুরে অন্যের বউয়ের গান শোনার কি দরকার? আচ্ছা আগে খাওয়া শেষ করে নাও তো, তারপর গল্প করবে। খাওয়া শেষে ওরা বসে আছে বিছানাতে। তমাল আর শিশির জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। আমার দিকে ওইভাবে তাকিয়েছিস কেন? কিছু বলবি নাকি?
বলবি তুই? আরে কি কেস বল না, সাসপেন্স আমার মোটেই পছন্দ হয় না। সত্যি ভূত? ভূত হলেও গানের গলাটা বেশ খাসা। সিগারেটে সুখ টান দিয়ে রক্তিম শুরু করে, বহুদিন আগের শোনা ঘটনা, সম্ভবত বাবার কাছেই শুনেছিলাম। ওই যে বাড়িটা আছে, ওই বাড়ির কোনো এক মহিলা নাকি স্লিপ কেটে পড়ে যান জলে, বাঁচানো যায়নি। তারপর থেকে মাঝে মাঝে রাতে সেই আর্তচিৎকার ভেসে আসে। প্রথম দিকে অনেকেই তাকে বাঁচাতে যেত, কিন্তু তাদের লাশ পাওয়া যেত পুকুরের জলে। এই জাস্ট মহালয়ার টাইমে একজন মারা গেছিল, তাই তোদের বারণ করেছি। কি থেকে কি হয়ে যায় বলা যায় না। নিশির ব্যাপারটা জানিস নিশ্চয়ই। অনেকে বলে উনি মারা গিয়ে নিশি হয়ে গেছেন। স্যাড কেস, তবে প্রপার গ্রাম বাংলার প্লট ভাই। কি যেন, হ্যাঁ, দেবভূত চান করতে আসা মানুষদের ডুবিয়ে মারে। এই আজ বিকেলে একটা গল্প এসেছে ভৌতিক, আমি মেল চেক করে দেখলাম, আমি কথা বলে কনফার্মেশন করে নিয়েছি। আবার সেই ভূত, যেটা থেকে পালাতে চায় সেটা শুনতেই মানুষের কেন এত আগ্রহ বুঝি না। যখন সামনে এসে দাঁড়াবে না, তখন সব রস শুকিয়ে যাবে। তাহলে আমায় দে, চট করে নাট্যরূপটা করে দিচ্ছি, তোরা ঘুমিয়ে পড়। রক্তিম মনে মনে ভাবল বাকিরা ওর এই বলা কথাটা বিশ্বাস করল কিনা। যদি সত্যি ভাবে তাহলে তো ভালোই, না ভাবলেও এর বেশি সতর্কবার্তা দেওয়া তার পক্ষে সম্ভব নয়। মুখে হাসি টেনে বলল, ওকে, গুড নাইট, বাট কেয়ারফুল, ডোন্ট ওপেন দ্য উইন্ডো। Yeah, we can do, but remuneration is too low, at least. Okay, I'll send you our contact mail. Collaborate officially. Our team responds shortly. ফোনটা কেটে রক্তিম বিছানার পাশে রেখে দিল। স্টিল রডে হেলান দিয়ে কঙ্কনা ফেসবুক স্ক্রল করছে। 3 বছরের প্রেম শেষে 2 বছর আগে বিয়ে, যদিও সেভাবে বাড়িতে থাকে না। রক্তিম মনে মনে ভাবে, কি হলো আজ এতটা চুপ করে আছে কেন সন্ধ্যে থেকে। চোখে চোখ পড়তেই ঘুরে গেল কঙ্কনা। কি হয়েছে কঙ্কনা? কিছু হয়েছে? কই না তো, আজ একটু ব্যস্ত আছি বুঝলে। তুমি ঘুমিয়ে পড়ো। এত রাতে কিসের ব্যস্ততা? কাল সকাল সকাল উঠতে হবে, ঘুমিয়ে নাও। কই আমি তো বলি না, এত রাত জেগে কি করছো, কিসের এত কাজের ব্যস্ততা। উফ, প্লিজ কঙ্কনা, এত ভনিতা না করে বলবে কি হয়েছে। কিছু না, কিছু হয়নি আমার। রক্তিম কঙ্কনার হাত টেনে ধরল। টান সামলাতে না পেরে কঙ্কনা এসে পড়ল তার বাহু বন্ধনে। কঙ্কনা নিজেকে ছাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হলো। কঙ্কনা দেখল রক্তিমের চোখের কোণ চিকচিক করছে। ধরা গলায় সে বলল, যা শাস্তি দেবে মাথা পেতে নেব। আমি কি করেছি সেটা অন্তত বলো, যাতে ভুলগুলো শুধরে নিতে পারি। কিন্তু প্লিজ চুপ করে থেকো না। তোমার আবার ভুল? ভুল তো আমার। তোমার মতো ব্যস্ত মানুষকে বিয়ে করেই পৌঁছতেছি আমি। বছরে মাত্র 1 মাসের জন্য আসো, কেন বউয়ের সাথে থাকতে ইচ্ছা করে না বুঝি? রক্তিমের ঠোঁটের কোণের হাসিটা ছড়িয়ে পড়ল চোখের কোণেও। আমি তো তোমায় কতবার বলেছি তুমি আমার সাথে দিল্লিতে চলো, বাট তুমি স্কুলেও পড়াবে, আর আমি তো চেষ্টা করছি ট্রান্সফার নেবার। পুজোর যে কটা দিন আছো সে কটা দিন একটু আমার সঙ্গে থাকলেও তো হয়। কি জন্য যে তোমায় ভালোবেসেছিলাম ভগবানই জানে। কঙ্কনা, অনেকদিন তোমায় ভালোবাসা হয়নি, আজ একটু সুযোগ দেবে ভালোবাসার? ঢং করো না তো, চুপচাপ ঘুমো। পুজোর সময় খারাপ কাজ করতে নেই। রক্তিমের মুখটা ছোট্ট হয়ে গেল। কঙ্কনা সেটা দেখে খানিকটা হেসে বলল, আচ্ছা ঠিক আছে, বেশি নয় কিন্তু। আমারও তো ইচ্ছা করে বরের আদর খেতে। সোহাগে আদরে মেতে উঠল তারা। উপবাসী 2 দেহ মেতে ওঠে ভালোবাসার পূর্ণতা প্রাপ্তির উদ্দেশ্যে। কানে ইয়ারফোন গুজে অভিজিৎ ভট্টাচার্যকে ফিল করছে শিশির। লোকটার গান বড্ড প্রিয় না হলেও
গলাটা সেরা লাগে, সেরা। পাশে নাক ডাকিয়ে ঘুমোচ্ছিল তমাল। হঠাৎ কাঁধের কাছে একটা শীতল নিঃশ্বাস পেয়ে বুকের কাছটা মুহূর্তে ছ্যাঁত করে উঠল তার। দম টেনে নিয়ে বলল, দেখ, কাজের সময় মজা একদম ভালো লাগে না। কথাতে কাজ হলো। খানিকক্ষণ আর বিরক্তিকর কিছু ঘটল না, কিন্তু কিছুক্ষণ যেতেই একটা শীতল হাতের স্পর্শ পেল। না, এটা তো তমাল নয়, কোনো মহিলার হাত বলেই মনে হচ্ছে। উত্তেজনায় নিঃশ্বাস ভারী হয়ে আসে শিশিরের। ধীরে ধীরে সেই হাত কাঁধ থেকে উঠে আসছে ওপরের দিকে। মেয়েটি আরো কাছে এসে ঘেঁষে দাঁড়ালো শিশিরের। মেয়েটির বক্ষযুগল স্পর্শ করে শিশিরের পিঠে। যৌন কাম উত্তেজনায় শিরশিরিয়ে ওঠে তার সর্বাঙ্গ। মন চাইছে মেতে উঠতে, কিন্তু শিশির ঠান্ডা মস্তিষ্কের, নার্ভের ওপর অসাধারণ তার দখল। কঙ্কনা, এটা ঠিক নয়। তাছাড়া রক্তিম আমার ছোটবেলাকার বন্ধু, তার সাথে এমন দ্বিচারিতা করা আমার শোভা পায় না। অল্প শব্দ করে হাসে কঙ্কনা। শিশিরকে নেমে আসতে দেখে বলে, তুমি আমায় হাসালে শিশির। কেন, কমলিনীর সাথে তুমি? সেও তো তোমার অফিস কলিগের। শেষটুকু না বলে শিশিরের মুখের দিকে তাকিয়ে থাকে। শিশির বুঝে পায় না কি বলবে। পাশে তমাল ঘুমোচ্ছে অঘরে। ঝিঝি পোকার এক টানা সুর ভেসে আসছে দূরের ঝোপ থেকে। কি চাও তুমি? শারীরিক সুখ? নিজে প্রশ্ন করে নিজেই উত্তর দিয়ে দিচ্ছ। ইউ আর সো ইন্টেলিজেন্ট। এসো, আমরা বরং ছাদের ঘরটায় যাই। নিজেকে বোধহয় এতটা অসহায় আগে মনে হয়নি। এটা কি সত্যিই একটা শারীরিক সুখের খেলা হবে, নাকি ভোগ লালসায় মত্ত এক নারী ধর্ষণ করবে তাকে? ধর্ষণ ভাবলেই হাসি পায়। পুরুষের আবার ধর্ষণ হয় নাকি? ছাদে আসতেই দলা পাকানো ঠান্ডা হাওয়া এসে ঝাপটা দিল। হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিল চোখের কোণের জলটা। কঙ্কনা, এটা করা কি সত্যি প্রয়োজন? কিন্তু কোনো উত্তর পেল না, কারণ সে এখন আর রক্তিমের লক্ষ্মী স্ত্রী নয়, বরং কাম পিপাসী পিশাচে পরিণত হয়েছে, যার কথা উপেক্ষা করার সাধ্য তার নেই। ছাদের মৃদু শীতল আবহাওয়ায় উষ্ণ হয়ে উঠল দুই শরীর, সৃষ্টির আদিমতম রহস্যের খেলায়। তবে এটা কেবলমাত্র নিজেদের আত্মতৃপ্তি ঘটানোর উদ্দেশ্যে, কোনো নতুন প্রজন্ম সৃষ্টির জন্য নয়, বরং নোংরা কাম তৃপ্তি পাবার জন্য। খানিক বাদেই তারা নিচে নেমে এলো খুবই সন্তর্পণে। নিচে আসার সময় কঙ্কনা বলল, একটা কথা আছে না, ঘর কা মুরগি ডাল বরাবর। তাই ইচ্ছে হলো একটু অন্য স্বাদ নিতে। আই সোয়ার, ইফ ইউ ওয়ান্ট উই ক্যান সেক্স এভরি ডে অ্যান্ড আই উইল ডিভোর্স রক্তিম ফর ইউ। লাভ ইউ ডার্লিং। What the? Are you out of mind? He's my friend, best friend. If you really do this, I swear I will lodge a complaint about you. ওকে সুইটহার্ট, তুমি যখন রেগে যাও না, তখন মনে হয় তোমার ঠোঁটটা চেপে ধরে। হাতের ঘুষিটা দেওয়ালে মারতেই হাতে বেশ জোরে লাগলো। তরবরিয়ে ঘুম থেকে উঠল। দু হাতের মধ্যে মাথা রেখে ভাবতে লাগলো, এসব আমি কি স্বপ্ন দেখছি? না না, কঙ্কনা রক্তিমের স্ত্রী, তার সম্বন্ধে কি সব কল্পনা করছি আমি। স্বপ্নে হয়েছে তবু ভালো, বাস্তবে হলে নিজে অনুশোচনায় ডুবে যেত। ফোনের ভাইব্রেশনের শব্দে মাথা তুলে দেখল মেসেজ এসেছে। কঙ্কনা নামটা দেখতেই বুকের ভেতর কেমন একটা অদ্ভুত অনুভূতি হলো। ভয় ভয়ে দেখলো কঙ্কনা লিখেছে, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড বার্থ, অ্যান্ড দিস ইজ লাভ, ট্রু লাভ। এটা কি তাহলে স্বপ্ন ছিল নাকি সত্যি? একটু জল খেয়ে মোবাইল নিয়ে সে একভাবে কাজ করে যাচ্ছে। তার চোখের সামনের খোলা স্ক্রিনে একটা ভৌতিক গল্প। এই ভূতের গল্পের নাট্যরূপের কাজগুলো থেকে দূরেই থাকতে চায় সে। এটা সাধারণত রক্তিমই দেখে।
একরকম অনীহা থেকেই কাজটা শুরু করেছিল। তাড়াতাড়ি সেটা শেষ করেই গল্পের অডিও রূপান্তর করতে শুরু করলো। ব্যাগ থেকে বের করলো তার প্রিয় সেই মাইকটা। যান্ত্রিক যোগাযোগ সম্পন্ন করে ট্যাবের স্ক্রিনে ফুটে ওঠা লেখার দিকে তাকিয়ে বলতে শুরু করলো, রাতের শেষ ট্রেনে বাড়ি ফিরছে অভি। সামনেই কালী পুজো, বেশ কিছুদিন ছুটি, এছাড়া ভাইফোঁটার জন্য এক্সট্রা ছুটি নেবে বলে রেখেছে। সেই জন্যই এক্সট্রা কিছু কাজ করতে হয়েছে। স্বল্প চার্জের কারণে মোবাইলটাকে বন্দি করে রেখেছে ব্যাগে। স্টেশনের বড় ডিজিটাল ঘড়িতে দেখল 12:26। হালকা কুয়াশার চাদরে ঢেকে আছে পুরো এলাকাটা। গাড়ি স্টার্ট দেওয়ার সময় বুঝল ঠান্ডা কতটা, তাই একদম ধীর গতিতেই বাইকটা চালাচ্ছিল সে। রাস্তার কুকুরগুলো ছাড়া আর কোনো দ্বিতীয় জনপ্রাণী নেই। হঠাৎ তার চোখ চলে যায় ক্যানেলের পাশের চোরা শ্যাওড়া গাছের দিকে। লোকে বলে এই শ্যাওড়া গাছে নাকি পেতনি থাকে, কিন্তু আধুনিক বিজ্ঞানমনস্ক অভি সেটা বিশ্বাস করে না। কিন্তু হঠাৎই একটা রিনরিনে শব্দ শুনে তার চলার মন্থর গতি আরো মন্থর হয়। তার চোখ চলে যায় জোড়া শ্যাওড়া গাছের দিকে। তার দিকে পিছন করে বসে আছে এক নারী মূর্তি, যার পায়ের নুপুরের শব্দ সে ভালোই শুনেছে। ভালো করে খেয়াল করতেই দেখে তার পায়ের গোড়ালি সম্পূর্ণ উল্টো দিকে। এই অঘ্রাণের শীতলতায় ঘাম ফুটে ওঠে তার মনের অগোচরে। কেউ যেন বলে যায়, ওই তো সেই জোড়া শ্যাওড়া গাছের পেতনিটা। কোনো রকমে গাড়ির পিকআপ বাড়িয়ে এগিয়ে যাবে, এমন সময় শুনতে পেল নাকে সুরের সেই ভয়ঙ্কর পেতনির কণ্ঠস্বর। মাঝরাতে শিশিরের এই রকম অদ্ভুত কাণ্ড দেখে ঘুম ভেঙে যায় তমালের। ঘুমন্ত অবস্থাতে সে বলে, এই শিশির, রাত দুপুরে কি শুরু করেছিস তুই বলতো? দিলি তো, কত সুন্দর রেকর্ডিংটা করছিলাম, মাঝখানে ফুট কাটতে তোকে কে বলেছে? ও, তুই রেকর্ডিং করছিলি? আরে বুঝতে পারিনি রে, এক্সট্রিমলি সরি। তোমার শরীর 108 বার শালা। বিছানায় তমালের পাশে গিয়ে বসে। মাথার মধ্যে হাত চালিয়ে একটা সিগারেট ধরালো দুজন। অডিও ফাইলটা সেভ করে রাখতে রাখতে বলল, স্টোরিটা ভালো, একদম পারফেক্ট, বুঝলি? তা আমায় কোন চরিত্র দিয়েছিস? একটা নাকি আগের বারের মতো 2-3টে করতে হবে? ওইসব রাখ, আগে বলতো রক্তিম যেটা বললো সেটা অনুযায়ী যদি হয় তবে তো নিশি, মানে বাংলা লোক কত যাকে নিশি নাম ধরে ডাকে আর কি। এই রাত দুপুরে এইসব আর ভালো লাগছে না, ঘুমা না প্লিজ। বলে তমাল আবার শুয়ে পড়ে। বেচারা বড্ড ঘুম কাতুরে, কিন্তু শিশির বসে থাকে ওখানে। নাকে একটা মিষ্টি ল্যাভেন্ডারের মতো গন্ধ ভেসে আসছে। মন মাতানো সেই সুবাসে মোহিত হয়ে পড়ে সে। এটা নিশ্চয়ই পুকুর পাড় থেকে আসছে। সামান্য এগিয়ে জানালাটা খুলে দিল। তোলপাড় চলছে পুকুরের জলে। সেই আগের দিনের নারীটি স্নান করছে। একটু পরেই দেখা গেল উঠে আসছে সেই লাস্যময়ী দেহটা। সিক্ত বসনে তার শরীরের খাঁজগুলো আরও স্পষ্ট। তার সুডৌল বক্ষযুগল যেন আজ তারই অপেক্ষা করছে। বহুদিনের উপবাস যেন ভাঙতে চায় অনিয়ম করে। নারীটির সাথে চোখাচোখি হতে মৃদু হাসল মেয়েটা। এই হাসি যেন মদন দেবের তীরের থেকেও শক্তিশালী। আজ আবার কতদিন পর। সরি কমলিনী, আমি ভাবিনি তুমি ছাড়া অন্য কোনো নারীর শরীর ভোগ করব না বলেছিলাম, কিন্তু আজ যে এই টান আমি হারাতে পারবো না। শিশির বেরিয়ে যায়। বেরোনোর সময় দেখল তমাল পরম নিশ্চিন্তে ঘুমোচ্ছে। বাড়ি থেকে বেরোতে দেখতে পেল সেই নারীকে। এখন যদিও তার পরনে শুকনো বস্ত্র। রাস্তার লাইটগুলো টিম টিম করে জ্বলছে। বিভ্রান্তি নিয়েও সেই নারী মূর্তির দিকে এগিয়ে গেল সে। তার সামনে এগিয়ে যেতেই একটাই কথা বলল, অপূর্ব। তোমার আমাকে পছন্দ হয়েছে? কি গো, চুপ করে রইলে যে? অসাধারণ তোমার রূপ,
পতঙ্গের মতো আমি আমি আকর্ষিত হয়ে পড়ছি তোমার এই লেলিহান অগ্নিশিখার মতো শরীরের প্রতি। খুব সুন্দর করে বললে তো। তুমি আমায় ভোগ করতে চাও? তা বেশ, কিন্তু এর জন্য যে মূল্য দিতে হবে। বলো বলো, কি মূল্য রেখেছো তুমি তোমার এই শরীরের, এই যৌবন লাবণ্য ভরা শরীরের জন্য? আমি আমি যে কোনো মূল্য দিতে পারি। এসো এসো তাহলে, আমি আমার মূল্য ঠিকই চেয়ে নেব, তখন কিন্তু না করতে পারবে না। সম্পূর্ণ অজানা সেই পথে যাত্রা করে কেবলমাত্র আদিম রিপুর তাড়নায়। যৌন অনুভূতি ফুটে ওঠে তার শরীরে। কিছুটা যেতেই মেয়েটির সাথে প্রবেশ করে একটা ঘরে। মেয়েটি তাকে বসতে বলে গ্লাসে করে জল এনে দিল। জল খেয়েই হাতটা টেনে ধরল শিশির। এই যে, কি নাম তোমার? নামে কি আসে, তোমার কাজ তো। তাও পরে এলে তোমায় তো লাগবে, তখন কিভাবে খুঁজবো? যা ইচ্ছে সেই নামেই ডেকো না হয়। কথাটা শেষ করে একটা দুষ্টুমি ভরা লাস্যময়ী হাসি দিল। শিশিরকে হকচকিয়ে যেতে দেখে আর দ্বিতীয় কোনো উত্তর করে না, বরং তার বদলে এক উষ্ণ আলিঙ্গন করে শিশিরকে। এতক্ষণ ধরে নিজের অনুভূতিগুলো নিয়ন্ত্রণ করেছে সে, কিন্তু এবার তার পক্ষে আর সেটা সম্ভব হলো না। উত্তেজিত সম্ভোগে লিপ্ত হয়ে ওঠে তার সাথে, যেন এতদিন ধরে তার জন্যই সে অপেক্ষা করছিল। এতটা সুখকর অনুভূতি তার আগে কখনো হয়নি। কিন্তু সেই অনুভূতি সরিয়ে যদি সে নারী মূর্তির চোখের দিকে তাকাতো, তাহলে দেখতে পেত সেখানে খেলা করছে এক নৃশংস দৃষ্টি। অতি স্নায়ু সংবেদনশীল শিশিরের স্নায়ু যদি কাজ করত, তাহলে টের পেত এত শীতল শরীর কি পৃথিবীর কোনো মানুষের হতে পারে। প্রতিক্রিয়ায় মত্ত থাকা অবস্থায় মেয়েটির ঠোঁটের পাশ থেকে বেরিয়ে আসে সেই সদন্তগুলো, যেটাকে এতক্ষণ সে গজদাঁত ভেবে এসেছে। ঠোঁটের পাশ থেকে বেরিয়ে আসছে গাঢ় লাল রক্তের ধারা। প্রবল হিংস্রভাবে সেটা ফুটিয়ে দিতে আসে শিশিরের ঘাড়ে। যন্ত্রণা ভয়ে কুঁকড়ে ওঠে শিশির। প্রবল চিৎকার ভেসে আসতে চায়, কিন্তু সামনে থাকা সেই নারী শরীরটার মূর্তি দেখে সেটার গলা থেকে উপড়ে উঠছে না। জ্ঞান হারানোর আগে দেখল আগুনের লেলিহান শিখা এগিয়ে আসছে তার দিকে। তাহলে এভাবে আগুনে পুড়েই কি মৃত্যু ঘটবে তার? জানতে পারবে না কি কারণে এই ঘটনাগুলো ঘটছে, কে কে এই পিশাচিনী। আর ভাবতে পারে না, আবছা হয়ে আসে সব কিছু। কিছু আওয়াজ কানে আসছে। চোখ মেলতে সামনে ওদের তিনজনকে বসে থাকতে দেখে অবাক হয় শিশির। নিজে একটা হসপিটালের বেডে শুয়ে আছে, তাই ওদের সকলের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। তোকে তো পই পই করে বারণ করা হয়েছিল জানলা না খুলতে। কে বলেছিল তোকে খুলতে? না মানে, তোর কিছু একটা হয়ে গেলে কাকিমাকে কি জবাব দিতাম বলতো? শুধু কি কাকিমা, কমলিনীকে কি উত্তর দিতাম শুনি? আমি ঠিক মনে করতে পারছি না ঠিক ঠিক কি হয়েছিল আমার সাথে। তমাল হঠাৎ খেয়াল করে তুই ঘরে নেই, সাথে পুকুরের পাড়ে জানলাটাও খোলা, আর তখন দেরি না করে আমাদের ডাকে। কিরকম ভয় পেয়ে গেছিলাম জানিস? যখন তোকে ওই পুকুরের ঘাটে অজ্ঞান অবস্থায় দেখেছিলাম, কি অবস্থা হয়েছিল জানিস? বাড়িতে কাউকে বলেছিস? না পাগল, নে এবার বলতো, তমালের কাছে যেটুকু শুনলাম তুই রেকর্ডিং করছিলি, তারপর কি হলো? প্লিজ ওনাকে এখন প্রেশার দেবেন না, অনেকটা ব্লিডিং হয়েছে, একটু সুস্থ হলে তারপর জেনে নেবেন। আর একজন নার্সের সাথে কথা বলে মেডিসিন আর রেস্ট্রিকশনগুলো ভালো করে জেনে নিন। হ্যাঁ হ্যাঁ, আমি দেখে নিচ্ছি। কি এবার একটু আরাম লাগছে? হ্যাঁ, 4 দিন তো হলো। আমার মেন্টাল পাওয়ার যথেষ্ট ভালো।
সেদিন রেকর্ডিংয়ের পর আমি একটা সিগারেট ধরিয়েছিলাম, মনটা বড্ড অশান্ত হয়েছিল। তখনই নাকে আসে একটা একটা মিষ্টি গন্ধ। হ্যাঁ, ল্যাভেন্ডার হতে হবে। আর সব নিষেধ ভুলে আমি আমি জানলাটা খুলে ফেলি। তার আগের দিনেও আমি জানলাটা খুলেছিলাম। তোকে আমি মিথ্যে বলেছিলাম। তার গানে তুই এতটাই আকৃষ্ট হয়ে গেলি যে তার সাথে তুই তো এরকম ছিলিস না। বলতে দে ওকে। আগের দিন দেখেছিলাম একটা মহিলার সাথে শারীরিক খেলায় মেতে উঠেছে একটা পুরুষ। সেসব দেখে ভেবেছিলাম এই গ্রামেরই কোনো। আর কালকে যে কি হলো চিনি না, জানি না, কিন্তু সেটার রূপে এতটা বেড়ে ফেলেছিল যে সেগুলো ভাবার সময় আমি পাইনি। সবই ঠিক ছিল, কিন্তু হঠাৎই মেয়েটার রূপ বদলে গেল, যেন যেন সাক্ষাৎ পিশাচ। কথাটা শেষ করে একটু দম নিল শিশির। তার চোখে এখনো সেই ঘটনা ভাসছে। ঠোঁটের কোণ থেকে রক্তের ধারা নেমে আসছে। হিংস্র সদন্ত ভয়ে চোখ বুজে ফেলল। ওই বাড়িতে দুই ভাই থাকতো। বড় ভাই অফিসের কাজে বাইরে থাকতো, আর ছোটটা ছাত্র পড়াতো। বড় ছেলে বিয়ে করলেও ছোটটা করেনি। শোনা যায় বড় বউটা প্রেগনেন্ট হয়েছিল, কিন্তু সেই সন্তান বড় ছেলের না, ছোট ছেলের ঔরাসে। বড় ছেলেটা সেটা জানার পর খুব কষ্ট পায়। মেনে নিতে না পেরে তাদের জলে ডুবিয়ে খুন করে। আর সেজন্যই মাঝে মাঝে রাতে ওদের ওই পুকুর ঘাটে দেখা যায়। মৃত্যুটা ওই রকম পুজোর সময়তেই হয়েছিল। কিন্তু এর কি কোনো শেষ নেই? কবে শেষ হবে এই নরকীয় খেলা? জানি না। কিছু প্রশ্নের যেমন উত্তর হয় না, তেমনি এটাও যে কবে শেষ হবে জানি না। আবার হয়তো কোনো ব্যক্তি নিষেধ বলে পুকুর পাড়ের গান শুনবে, আর তারপর সেও ওই পিশাচের শিকার হবে। তোরা আমায় কোথায় পাস? ওই পুকুর ঘাটেই। কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না, ওই পিশাচিনি তোকে নিজের টার্গেট কেন বানালো? আর কেনই বা তুই আকৃষ্ট হলি গানে? সবাই প্রশ্নবোধক মুখে তাকিয়ে থাকে ওর দিকে। আচ্ছা, অনেক হয়েছে, এবার নাও তো, চটপট খেয়ে নাও। কঙ্কনাকে দেখে সেদিন রাতের স্বপ্নের কথা মনে পড়ে যায়। এমনই হয়তো দুই শরীর তাদের নিষিদ্ধ আত্মতৃপ্তি লাভের জন্য মিলিত হয়েছিল বহু বছর আগে। শিশির মনে মনে হাসতে হাসতে ভাবে, এই নিষিদ্ধ সুখের শেষ কবে? আদেও কি এর শেষ আছে, নাকি নাকি পাপ চক্রে জড়িয়ে পড়বে সবাই?